আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আরো একজন শিক্ষার্থী, সফলতম শিক্ষার্থী হাবিবা যুক্ত আছে। সো হাবিবা আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত আছে। যেহেতু বরিশাল থেকে, সুতরাং হাবিবার সাথে অনেক আলোচনা হবে, অনেক কথা হবে, দেশি মানুষের সাথে দেশি কথা হবে। সো হাবিবা, আমাকে যদি একটু তোমার পরিচয়টা দিতে, অর্থাৎ তুমি কোথায় চান্স পেয়েছো, তোমার মেরিট নাম্বার কত ছিল, মেরিট পজিশন কত ছিল, জিপিএ নম্বর কত ছিল, এবং তোমার বাসা কোথায়, একটু আমাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশাল নার্সিং কলেজে চান্স পেয়েছি। মেরিট পজিশন 40তম আর এমসিকিউ হচ্ছে 39.85। আচ্ছা, জিপিএ হচ্ছে 39.85, তার মানে হচ্ছে 39.85, 50-এর মধ্যে। জি স্যার। ও, তার মানে তোমার এমসিকিউ কত ছিল, মানে মেরিটে 80 ছিল স্যার। 80, তার মানে তোমার টোটাল নাম্বার পেতে হয়েছে কত? 100, টোটাল 19.85। 119.85। বাহ, ভেরি গুড, খুব ভালো। তো এখান থেকে তুমি হচ্ছে 40তম, তার মানে প্রায় 11 তুমি হচ্ছে 11 না, আমরা ধরি হচ্ছে 10.15, 15 এত দূরত্ব থেকেও তুমি হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছো। তার মানে এই 10 যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি হচ্ছে প্রথম স্থান অধিকার করতা। খুব ভালো, ভেরি গুড। তার মানে তোমাকে কিন্তু হচ্ছে এই জিপি এর ব্যাকআপ দেওয়ার জন্য বেশ কষ্ট করতে হয়েছে এবং বেশ লম্বা পথ তোমাকে পাড়ি দিতে হয়েছে। তো প্রথমেই তোমার জার্নিটা একটু শুনবো, যে তুমি আসলে নার্সিং এর জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করলে, বা নার্সিং এ যে পড়বে এটার সিদ্ধান্ত কিভাবে নিয়েছো, এবং সেখান থেকে নার্সিং এ চান্স পাওয়ার দিন পর্যন্ত তোমার আসলে সম্পূর্ণ জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করো। স্যার, আমি প্রথমেই বলতে চাই আমি একজন সেকেন্ড টাইমার। বাহ, তার মানে হচ্ছে তোমার সামনে দুইটা ঝামেলা ছিল, একটা হচ্ছে তুমি সেকেন্ড টাইমার, দ্বিতীয়ত হচ্ছে তোমার সাথে তোমার হাতে হচ্ছে 10 নম্বর ছিল না। সো মানে খুবই টাফ একটা সিচুয়েশন। অনেক শিক্ষার্থী আছে যারা এই টাফ সিচুয়েশন থেকেও ব্যাকআপ পেয়েছে, তার মধ্যে একজন তুমি শিক্ষার্থী। সো আমাদের সাথে একটু তোমার ঘটনা বা হচ্ছে তোমার জার্নিটা শেয়ার করো। স্যার, প্রথমে যখন আমি চান্স পাইনি তখন আমি অনেক ভেঙে পড়ছিলাম। পরে আমি ইউটিউবে সার্চ করি যে বেস্ট অনলাইন কোচিং সেন্টার, ওটা লিখে সার্চ করার পর প্রথমে ব্রিভেনার আসে। তখন আমি দেখি নাই যে ব্রিভেনার থেকে বিগত বছরে কতজন চান্স পাইছে। আমি সরাসরি স্যারদের সাথে কথা বলছি অফিসে কথা বলার সাথে সাথে আমার বোন আছে, বড় বোন, আপুর সাথে সাথে ভর্তি করিয়ে দিয়েছে এখানে। শুরু থেকে স্যারদের আমি শুরু থেকে লেগেছিলাম, স্যাররা যেভাবে পড়াইছে ঠিক আমি প্রতিদিনের পড়াটা কাভার করছি। মানে আমার যত কষ্ট হোক, আমার যত অসুখ বা যত অসুস্থ হই না কেন, শুরু থেকে আমি লেগেছিলাম, পরিশ্রম করছি। প্রত্যেকটা স্যার তাদের পড়ানো এত সুন্দর, মানে তাদের পড়ানোর ধরন আরো আমি যেটা আমি পারতাম না, মানে বেসিক থেকে একদম ক্লিয়ার করে দিচ্ছে স্যাররা। আমি যখন এক্সাম হলে ঢুকছি, যখন এমসিকিউ গুলো দেখছি, তখন আমার মনে হয়েছে তো আমি এগুলো তো ওই যে স্যাররা যে পরীক্ষা নিয়েছে তখন ওই হুবহু কমন পড়ছে। কেমন ছিল স্যার? বায়োলজি কেমন পড়ছে তোমার? স্যার, বায়োলজি তো একটাও মনে হয় যায় নাই। যাক, এটা আসলে আমার জন্য শুনতে অনেক ভালো লাগে। আমি অন্য টিচারদের কথা জিজ্ঞেস করি না, বাট নিজেরটা জিজ্ঞেস করতে একটু বেশি মানে আনন্দ লাগে। কারণ হচ্ছে এই উচ্ছ্বাসটা আমার তোমাদের থেকে দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে, এবং আমি অনেক লাকি যে আমি সরাসরি সেই উচ্ছ্বাসটা দেখতে পারি। তো আচ্ছা, তুমি হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো করতে রেগুলারলি নাকি? আমি তো মনে হয় তোমার নামটা অনেকবারই দেখেছি। স্যার, আমি সবসময় লাইভ ক্লাস করতাম, রেকর্ডেড ক্লাস পছন্দ করতাম না। আমি লাইভ ক্লাস করতাম সবসময়, যত কষ্ট হোক। আচ্ছা, হ্যাঁ, এর জন্যই তোমার নামটা আমার কাছে খুব পরিচিত লাগছে, যে হাবিবা। বাহ, ভেরি গুড, ঠিক আছে। সো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তুমি আসলে চান্স পাওয়ার জন্য যে তোমার দুইটা বাধা ছিল, সেই বাধা থেকে তুমি যে চান্স পেয়ে এসেছো বা 40তম স্থান অধিকার করেছো, সেটা কিন্তু আসলে একদম চারটিখানি কথা না, অনেক কষ্ট করে তারপরেই হচ্ছে তোমাকে এটা করতে হয়েছে। আচ্ছা, এখন যদি আমাকে একটু বলতে, যে তোমার আসলে ডেইলি রুটিনটা কেমন ছিল? তুমি আসলে তোমার মাথায় দুইটা ঝামেলা ছিল, একটা হচ্ছে সেকেন্ড টাইমার, দ্বিতীয়ত হচ্ছে তোমার হাতে 10 নম্বর নেই। এই জায়গা থেকে তুমি আসলে তোমার রেগুলার পড়াশোনা কেমন রেখেছো, বা রেগুলার পড়া টাইমিংটা তোমার কেমন ছিল? আমি হচ্ছে স্যাররা যখন, আমার তো ক্লাস ছিল সন্ধ্যা 6, 6:30, 7টায়, তখন আমি স্যারদের ক্লাস করে নোট করতাম রাত্রে। নোট করার পরে ওই নোটটা আমি পড়ে ফেলতাম, ওটা আমি রেখে দিতাম না। ওটা পরে তারপরে ব্রিভেনারে বইগুলা পড়তাম। পড়ার পরে স্যাররা যে নোটগুলা দিত ওগুলো আবার রিভিশন দিতাম। কোন জায়গাটা আমার বেসিক আমি বুঝি না, ওইটা আবার আমি ক্লাসগুলো আবার দেখতাম। আর হচ্ছে পড়ার রুটিন ছিল যে যতক্ষণ সময় লাগে একটা টপিক পড়তে, যতক্ষণ সময় লাগে পিছনের গুলো রিভিশন দিতাম, বারবার রিভিশন দিতাম। আমি পারতাম না, ভুলে যেতাম, আবার রিভিশন দিতাম। তার মানে হচ্ছে তোমার ধারাবাহিকতা এবং রিভিশন, এই দুইটা জিনিসের সমন্বয়ে তুমি আসলে তোমার নিজের চান্সটাকে একদম সহজ করে নিয়েছো বা নিজের করে নিয়েছো। আচ্ছা, তুমি কি আমাদের ফেসবুক গ্রুপে তোমার নোটগুলো শেয়ার করতে? স্যার, আমার ফেসবুক ছিল না। আচ্ছা, তোমার ফেসবুক ছিল না, তাহলে তুমি আমাদের ক্লাস কিভাবে করতে বলো তো? আমি করতাম, স্যাররা তো
টেলিগ্রাম গ্রুপে লিংক দিত, ওখান থেকে তারপর আমাদের ব্রিভেনারের যে অ্যাপসে আমার নোটিশ মানে এই যে আসতো, নোটিশের যে নোটিফিকেশন আসতো, ওখান থেকে আমি পেতাম, তারপর ক্লাসে যুক্ত হতাম, সাথে সাথেই যুক্ত হতে পারতাম। বাহ, এটাই আসলে আমি তোমার থেকে শুনতে চেয়েছিলাম যে বিব্রেনার তোমাকে কোনো ডিস্ট্রাকশন দিয়েছিল কিনা, রাইট? লাইক যে সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে এই ফেসবুক, তারপরে হচ্ছে অন্যান্য মেসেঞ্জার, এগুলোর কোনো প্রয়োজন ছিল কিনা, নাকি তুমি হচ্ছে জাস্ট ক্লিক করতে ক্লাস করতে চলে যেতে? এই বিষয়গুলো তোমার কাছে মানে সহজ ছিল কিনা, বা এটা তোমার কাছে কি মনে হয়েছে, এটা তোমার একজন অ্যাডমিশন শিক্ষার্থীর জন্য কতটা গুরুত্বপূর্ণ ডিস্ট্রাকশন বিহীন পড়াশোনা? স্যার, আমি মনে করি যে ব্রিভেনারের সাথে প্রত্যেকটা স্টুডেন্ট যুক্ত হলে তাদের ফেসবুক বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো কোনো প্রয়োজন নাই। আমাদের তো ব্রিভেনার অ্যাপসই আছে, ওখানে তো নোটিফিকেশন আসে, তারপরে টেলিগ্রাম গ্রুপে বারবার ভাইয়ারা, অ্যাডভাইজার ভাইয়ারা ওটা আমাদের দিয়ে দেয়, স্যাররা দেয়, অফিসের গ্রুপ থেকে দেয়। এর ক্ষেত্রে আমাদের ফেসবুক কোনো প্রয়োজন নেই। বাহ, ভেরি গুড। হ্যাঁ, ফেসবুক বিহীন আমরা হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ ডিস্ট্রাকশন বিহীনই এগুলো করাতাম। আচ্ছা, আমাকে যদি একটু তুমি বলতা যে তোমার আসলে আমাদের এক্সাম সিস্টেমটা কেমন লাগতো? এই যে তোমার রাত 10 মানে আজকের পড়াশোনার উপরে আগামীকাল রাত 10টায় এক্সাম, সেই এক্সামের উপরে তোমরা হচ্ছে যথাযথ ব্যাখ্যা পেতে, উত্তর পেতে, র্যাঙ্কিং সিস্টেমে নিজের অবস্থান কোথায় দেখতে পারতে, এবং সেটা খুব সহজ, জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে তুমি যুক্ত হয়ে যেতে পারতেছো। তোমাকে ওয়েবসাইটে যেতে হচ্ছে না, তোমার অন্য কোথাও ঘোরাঘুরি করতে হচ্ছে না, রোল নাম্বার লিখতে হচ্ছে না, জাস্ট ক্লিক এন্ড প্লে। তো এটা তোমার কাছে কেমন লাগে? আমি সবসময় চেষ্টা করতাম একদম 10টায় পরীক্ষা দেওয়ার জন্য, কারণ আমি যে পড়তাম মানে আমার খুব এক্সাইটেড থাকতাম যে আমার পড়া হয়ে গেছে, আমি এখনই পরীক্ষা দিব, কোন সময় 10টা বাজবে, 1 বাজবে কখন, আর আমি কখন পরীক্ষাটা দিব। এভাবে পরীক্ষাগুলো দিছি। আর হচ্ছে যে প্র্যাকটিস এক্সাম দেওয়ার অনেক সুবিধা ছিল। যখন আমার এক্সাম খারাপ হতো, সবসময় তো ভালো হতো না, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তো পারতাম না, ওটা হচ্ছে আমি আবার বারবার ওগুলো ব্যাখ্যাগুলো দেখতাম যে আমাকে কোশ্চেনে কি চাইছে, আমি কি দাগাইছি, আমি ভুল কেন হলো, ওটা দেখতাম, ওটা বিশ্লেষণ করতাম, আবার স্যার নোট দিছে ওটার সাথে মিলাইতাম যে স্যার এখানে কি বলছে। এভাবে করে আমি এক্সামগুলো দিতাম আর বারবার প্র্যাকটিস করতাম, এক্সামগুলো প্র্যাকটিস করছি। বাহ, এক্সাম প্র্যাকটিস করা আসলে খুব ভালো, এবং হচ্ছে এটা তোমাকে ভুলগুলো শুধরাতে সাহায্য করছে। আচ্ছা, আমাকে যদি একটু বলতা যে তোমার এই যে লম্বা জার্নি, যে জার্নিতে তুমি একজন সেকেন্ড টাইমার হিসেবে অনেক পড়াশোনা করেছো, এবং বুঝতেই পারছি যে তুমি নোটগুলো পড়তে, করে সেটা আবার রিভাইজ করতে, সেটা পড়তে। সো আমাকে যদি একটু বলতে যে এই প্রেশার গুলো, এই যে বিবেন তোমাকে একটু পরপর প্রেশার দিত যে এখন এটা পড়তে হবে, তখন এটা পড়তে হবে, আগামীকালকে এই এক্সাম, পরের দিনে এই এক্সাম, অনেক প্রেশার। সো এই প্রেশারটা তোমার কাছে আসলে কেমন লাগে? আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কারণ আমি যখন ভেঙে পড়তাম আমার মনে থাকতো যে স্যার আজকে এই পরীক্ষাটা নেবে, আজকে এই অনশর্ট ক্লাসটা আছে, লাস্টের দিক থেকে শুরু থেকেও এভাবে ছিল যে আজকে আমার এই ক্লাসটার পড়া যদি আমি না শেষ করি, আমার তো পরীক্ষা দিতে হবে, আমার ভালো রেজাল্ট করতে হবে, আমার মাথায় একটাই টার্গেট ছিল, আমার ভালো রেজাল্ট করতে হবে। খুব ভালো, এবং এইটা তোমাকে আসলে অনেক বেশি হেল্প করেছে, যেটা আসলে তোমার কথা শুনেই আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমাকে একটু বলতা যে যে কোনো একজন শিক্ষার্থী যে আসলে ধরে নাও যে সেকেন্ড টাইমের জন্য শুরু করতে যাচ্ছে, এবং তার জিপিএ নাম্বারও মোটামুটি বেশ কম, 10 বা 5 কম, তার আসলে এই মুহূর্তে কি করা উচিত? এই মুহূর্তে সে আসলে কিভাবে প্রস্তুতি শুরু করতে পারে? তার কি বিব্রেনের সাথে যুক্ত হওয়া উচিত নাকি উচিত না? এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। স্যার, আমি প্রথমেই বলবো যে জিপিএটা নিয়ে প্রথমে একদম ভাবা যাবে না যে আমার জিপিএ কত। আমি অন্যজনের কাছে জিজ্ঞেস করব না যে তোমার জিপিএ কত, আমার তো এত, আমি পারবো না, এটা জিজ্ঞেস করা যাবে না, তাহলে মন ভেঙে যাবে। শুরুতেই হচ্ছে যে আমার জিপিএ নিয়ে ভাবতে হবে না, আমার আগে এমন টার্গেট রাখতে হবে যে আমার 100 এমসিকিউর ভিতরে আমার ওখানে 85-90 রাখা লাগবে। এভাবে ভেবে তারপর আমার পড়া শুরু করতে হবে। আর এখানে হচ্ছে এক্সামের ব্যাপার, আমাদের বিভিন্নের যে ক্লাসগুলো হয় ওইগুলো করতে হবে সব সময়ের জন্য, ওগুলো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস করা যাবে না, তাহলেও হচ্ছে আমাদের মানে এটা থাকে না, মানে মোটিভেশনটা ধরে রাখা যায় না যদি রেকর্ডেড ক্লাস করতে যাই। এক্ষেত্রে যদি ক্লাসগুলো রেগুলার ক্লাসগুলো করে, তারপর পরীক্ষাগুলো দেয়, এখানের পরীক্ষাগুলো দিলে আমার মনে হয় যে আর কিছু লাগবে না। এখানে পরীক্ষাগুলো দিলে দেখা যাবে যে ভয় থাকবে না যে আমার ওখানে আমি পারবো কিনা পারবো না। আর শুরু থেকে যদি প্রত্যেকটা স্টুডেন্ট যদি পড়াশোনা করে, আর জিপিএ তো এটা ম্যাটার করে না স্যার, আমি তো জিপিএ নিয়ে ভাবি নেই। এটা আসলে তোমার মানে স্পৃহা দেখেই বোঝা যাচ্ছে যে জিপিএ কোনো ব্যাপারই না, এমনই একটা ভাব তোমার মধ্যে ছিল, এবং এটা তোমাকে অনেক হেল্প করেছে সত্যি বলতে।
রাইট, তারপর আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট সেকেন্ড টাইমার, এখানে বেশি তো সেকেন্ড টাইমার আসে, প্রিভেনারে ফার্স্ট টাইমার তো অফলাইন দেখে যে অফলাইনে কিভাবে পড়ায়, যখন ধোকা খায় তখন সেকেন্ড টাইমাররা সবাই এখানে আসে। আমি বলবো যে সেকেন্ড টাইমার হিসেবে একটা স্টুডেন্ট আমার মনে হয় ব্রিভেনের সাথে যুক্ত হলে তার চান্স নিয়ে ভাবতে হবে না, পড়াশোনা নিয়ে ভাবতে হবে না যে আমি কিভাবে শুরু করব, এটা স্যাররাই বলে দিবে যে তুমি কিভাবে শুরু করতে পারো। রাইট। এবং আমরা কিন্তু ইতিমধ্যে যারা আমাদের সাথে সেকেন্ড টাইমারে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তাদের জন্য কিন্তু আমরা মানে একদম ফ্রিতে, দেখা যাচ্ছে যে তারা আমাদের সাথে এখনো কোর্সে যুক্ত হয়নি, জাস্ট ইচ্ছা প্রকাশ করেছে, তাদের জন্য আমরা প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে একটানা শুধুমাত্র কিভাবে পড়া শুরু করবে, কি পড়া উচিত, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা আমরা শুরু করে দিয়েছি। আচ্ছা, এখন যদি সর্বশেষ তোমার কাছে যেই প্রশ্নটা করব সেটা হচ্ছে যে ইন টোটাল তোমার কাছে আসলে বি ব্রেইনারের যাবতীয় যা কিছু সবকিছু তো আলহামদুলিল্লাহ সুন্দর ছিল। সো তুমি একটু দুইটা জিনিস নিয়ে বলবা, সেটা হচ্ছে বি ব্রেইনারের বই তোমার কাছে কেমন লেগেছে, যে বাজারের অন্যান্য বই থেকে বি ব্রেইনারের বই কতটা পার্থক্য আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা তোমাদের এক্সাম সিস্টেম বা এক্সামের মধ্যে যে আমরা ব্যাখ্যাটা দিতাম সেই ব্যাখ্যাটা আসলে অন্যান্যদের থেকে কতটা বেশি যুক্তিযুক্ত, কিংবা হচ্ছে তোমার কাছে কি মনে হয়েছে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বি ব্রেইনার তোমার থেকে বেশ ভালো অ্যামাউন্টের একটা মানি তোমার থেকে আগে নিয়ে নিয়েছে, যাতে করে হচ্ছে তোমার ইন টোটাল এই লম্বা সময় তুমি যেন নিজের স্পৃহা ধরে রাখতে পারো যে না, আমার একটা কষ্ট করে টাকা দিয়েছি, সেই কষ্টের টাকাটা আমাকে হচ্ছে ব্যাক নিতে হবে, আমাকে চান্স পেতে হবে। সো এই তিনটা বিষয়ের উপরে দাঁড়িয়ে তোমাকে আসলে একটু যদি বলতা যে বি ব্রেইনারের এই বিষয়গুলো তোমার কাছে কেমন লাগতো, বই, এক্সাম সিস্টেম এবং হচ্ছে বি ব্রেইনারের যেই কোর্স ফি। স্যার প্রথমে বই সম্পর্কে হচ্ছে, এটা তো অন্যান্য বই, বাজারের বইগুলো তো অনেক মোটা মোটা থাকে, ওটা দেখলে ভয় লাগে যে আমি কোথা থেকে শুরু করব। আর ব্রিভেনের ক্ষেত্রে তো এরা তো টপিক ওয়াইজ যখন আমরা পড়ি, মানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বইতে দেয়া থাকে, আমার পড়তেও কষ্ট হয় না, যে স্যাররা যে পড়ায় তখন আমার একদম ক্লাসে মুখস্থ হয়ে যায়, বই একবার দেখলে হয়ে যায় যে এটা তো স্যার পড়াইছে ক্লাসে, এরকমের করে তো ব্রিভেনের সব বইগুলো দেয়া। আর হচ্ছে যে এক্সামের বিষয়টা হচ্ছে যে আমরা যে ইগুলো পড়তাম বিশ্লেষণগুলা, ওখানে আমরা যে কেন ভুল হইলো এটা শুধরানোর জন্য আমার মনে হয় বিশ্লেষণটা পড়লে হয়ে যাবে এক্সাম দেওয়ার পরে। আর অন্যান্য কোচিং এর ক্ষেত্রে, অন্যান্য কোচিং এ তো আমাদের বিশ্লেষণ দিবে না, ওখানে শুধু আমাদের পরীক্ষাটাই নিবে, তারা তো বিশ্লেষণ দেয় না, আর আমি এটাও বুঝতে পারবো না কেন এটা আমার ভুল হয়েছে। আচ্ছা, এবং আমরা কিন্তু তোমাদের জন্য বা যারা শিক্ষার্থী ছিল তাদের প্রত্যেকের জন্য কিন্তু হচ্ছে আমাদের ডেইলি এক্সাম ছিল 50 মার্কের। বাংলাদেশের খুবই কম প্ল্যাটফর্ম আছে, আমি আদৌ জানি আছে কিনা, যে 50 মার্কের এক্সাম নিয়ে থাকে, কারণ এক্সাম সিস্টেমটা খুবই টাফ এবং হচ্ছে সেই এক্সাম সিস্টেমটা মেনটেন করা অনেক বেশি কষ্টকর, যেটা আমাদের শাহিন ভাইয়া একদম রাজার মতো, একদম বলা যেতে পারে খুবই দায়িত্বশীলতার সাথে তোমাদের সেই এক্সাম সিস্টেমটা সম্পন্ন করেছে। এবং তোমরা সেই এক্সামের মাধ্যমে, আমি বলবো আমাদের ক্লাস বলো, আমাদের অন্যান্য সিস্টেম যাবতীয় যা কিছুই বলো না কেন, আমাদের এক্সাম সিস্টেমের কারণে তোমাদের চান্স পাওয়া কিংবা এত ভালো নাম্বার পাওয়ার সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্নটা করেছিলাম যে বি ব্রেইনার থেকে যে তুমি কোর্স ফিটা দিয়েছো, সেই কোর্স ফিটা তোমার কি মনে হয়েছে, যে একদম জলে ভেসে গেছে, নাকি হচ্ছে না যেটা নেওয়া হয়েছে সেটা আসলে তোমার জন্যই প্রয়োজন ছিল এবং তোমার দরকারে আসলে এটা করা হয়েছে? স্যার একটা মধ্যবিত্ত হিসাবে আমি বলি যে আমরা যখন অফলাইন কোচিং এ ভর্তি হই তখন তো তারা এর থেকে বেশি টাকা নেয়, সেক্ষেত্রে আমাদের যে সার্ভিস দেয় সেক্ষেত্রে ব্রিভেনার বেশি টাকা নিচ্ছে না, তারা মানে যে টিচারের ক্ষেত্রে টিচার যে রকমের ক্লাস নেয় সেক্ষেত্রে বেশি টাকা নিচ্ছে না। আর হচ্ছে যে যখন আমি চান্স পাই তখন এই টাকাটা কিচ্ছু না, মানে তাদের পারিশ্রমিক আমার মনে হচ্ছে স্যার আমি পারিশ্রমিক আপনাদের দিতে পারিনি, এরকমের মনে হচ্ছে এখন চান্স পাওয়ার পরে। কোনো সমস্যা নাই, তো আমরা চাই তোমরা আমাদের এই পারিশ্রমিকটুকু তোমাদের যারা তোমাদের কাছে সেবা নিতে আসবে, অর্থাৎ যারা রোগীরা আসবে, তাদেরকে তোমরা সুন্দর ব্যবহারের মাধ্যমে, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানুষ হচ্ছে নার্স কিংবা ডাক্তারদের মানে ব্যাপারে খুবই তারা হচ্ছে বলা যেতে পারে দুঃখিত যে না ডাক্তার বা নার্সরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি। কিছু ক্ষেত্রে এটা হয়ে থাকে, বাট বেশিরভাগ নার্স কিংবা বেশিরভাগ ডাক্তাররা তো অনেক বেশি বলা যেতে পারে তাদের কথা দিয়ে তারা হচ্ছে আমাদেরকে সুস্থ করে তোলে। তো তোমাদের কাছে আমাদের এই অনুরোধটাই থাকবে, তোমরা এক একজন মানবিক নার্স হবে এবং তোমরা তোমাদের কথা, বিনয় ইত্যাদি দিয়ে রোগীকে সুস্থ করে তুলবে ইনশাল্লাহ। ঠিক আছে হাবিবা? জি স্যার, ইনশাল্লাহ। স্যার দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। এবং আমাদের আসলে তোমাদের এই যে তোমরা চান্স পেয়েছো কিংবা তোমরা যদি চান্স নাও পেতে, তবুও আমরা তোমাদের জন্য যে দোয়াটা করি আমাদের মুখ থেকে বা আমাদের অন্তর থেকে, যে দোয়াটা আসে এটা সবসময় থাকবে এবং সবসময় তোমাদের, আমরা তো বলি যে বি ব্রেইনার ফ্যামিলি বা বি ব্রেইনার পরিবার, তো সেই পরিবারের অংশ হিসাবে তোমাকে বিশেষ করে অনেক অনেক শুভকামনা এবং তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। আজকে শুধুমাত্র তোমার সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করলাম, পরিবার কিংবা হচ্ছে ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করলাম না, যেহেতু আমরা এলাকার মানুষ,
বরিশাল অবশ্যই হচ্ছে দেখা হবে, আলোচনা হবে। তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা কলাপাড়া। পটুয়াখালী? পটুয়াখালী কলাপাড়া হচ্ছে আমার থানায়, যে কুয়াকাটার আগে। ও আচ্ছা, ঠিক আছে। তার মানে তুমি সেখান থেকে এখন বরিশাল গিয়ে তারপরে হচ্ছে তোমার পড়াশোনা সম্পন্ন করবে। খুব ভালো, সমস্যা নেই। আমাদের বাসায় তোমার দাওয়াত রইলো, ইনশাল্লাহ দেখা হবে, এবং অবশ্যই অনেক অনেক দোয়া রইলো। ঠিক আছে, তোমার পরিবারকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। ঠিক আছে।